দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই ডিবিসির বিশেষ আয়োজন খেলার আড্ডা। আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ। দর্শক, আমরা আজকে কথা বলবো ফুটবল নিয়ে। হ্যাঁ, বিপিএল চলছে, তবে বিপিএলের বাইরে এই যে 2025 সালটা ফুটবলের জন্য কি নতুনত্ব অপেক্ষা করছে, সেই নতুনত্ব নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আমরা কথা বলতে চাই হামজা চৌধুরীকে নিয়ে। 2025 সালে যিনি বাংলাদেশের ফুটবলের জন্য উপহার হয়ে আসছেন, এবং একই সাথে জানতে চাই আর কে কে আছেন পাইপলাইনে, আর কোন কোন প্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন, কে কে বাংলাদেশে আসতে পারেন, এবং একই সাথে বাংলাদেশের ফুটবলে এই যে নতুন বছরে একটা পরিবর্তনের আভাস আমরা পেয়েছি। কিছুদিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি তার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো জানিয়েছেন। ইতিমধ্যে আমরা চেঞ্জ দেখেছি, ডেভেলপমেন্টে বেশ কিছু চেঞ্জ এসেছে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমরা আমাদের সাথে আজকে স্টুডিওতে পেয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এবং একই সাথে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব নাসের শাহরিয়ার জাহিদি, এবং একই সাথে আছেন বসুন্ধরা কিংসের তিনি মিডিয়া এবং মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। তবে তার থেকে বড় পরিচয়, উনি বাংলাদেশের ফুটবলের একজন ক্রিটিক বলা যায়, বিশেষজ্ঞ। কারণ এই যে বিদেশি ফুটবলাররা আসেন, যে প্রবাসীরা আসেন, তাদের যে কন্ট্রাক্টসগুলো রয়েছে, কন্ট্রাক্টসের ক্লজগুলো রয়েছে, সেগুলো নিয়ে তিনি গবেষণা করে থাকেন। তিনি এইসব নিয়েই মূলত কাজগুলো করে থাকেন, এই জন্যই তাকে আনা। আমরা শুরুতে একটু আলোচনায় যেতে চাই নাসের শাহরিয়ার জাহিদির কাছে। নাসের শাহরিয়ার জাহিদি, 2025 সালটা বাংলাদেশের ফুটবলের জন্য নতুন কিছু তো অবশ্যই, নতুন কমিটি, মানে নতুনের গন্ধ তো এখনও যায়নি, এবং আপনি একজন নতুন কর্মকর্তা। নতুন বছরে বাংলাদেশের ফুটবলের জন্য কি অপেক্ষা করছে, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে, যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে আজকের এই আমন্ত্রণের জন্যে। 2025 সাল আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ ফুটবলের জন্য একটা এক্সাইটিং ইয়ার হতে যাচ্ছে। কারণটা হলো নানাবিধ, যেটা আপনি একটু আগেই বললেন, শেষেরটা আগেই বলি যে হামজার মতন প্লেয়ার আমাদের এখানে আসছেন। শায়েক হয়তো বলবে যে আরও কিছু প্লেয়ারকে আমরা আশা করতে পারি, ফুটবলারকে। তো ওটা একটা দেশের মানুষের জন্য, ফুটবলের জন্য একটা বড় আনন্দ এবং চমক থাকবে। আর ডেভেলপমেন্ট সাইডে আপনি যদি বলেন, আমরা যেটা এখন করছি সেটা হলো 25-এ আমরা আপনার এএফসি এবং সাফ এই দুটারই আন্ডার-17 যেটা হতে যাচ্ছে অক্টোবর এবং নভেম্বরে, এটাকে আমরা টার্গেট করে একটা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, এবং এইখানে আমরা চেষ্টা করব যাতে আমরা এবার কোয়ালিফাইং রাউন্ডে যেতে পারি। তো সে কারণেই আমাদের নতুন কোচ, হেড কোচ নিয়োগ করা হয়েছে একাডেমি, এবং এই এজ গ্রুপের খেলা থেকে তিনি তুলে ধরবেন। আমরা কমলাপুর স্টেডিয়ামে আমাদের যে ছেলেদের থাকার টাকার ব্যবস্থা, এগুলোকে আমরা যতদূর পারি আমরা উন্নয়ন করার চেষ্টা করছি। ওভারঅল ডেভেলপমেন্টে উইমেন ফুটবলকে নিয়ে আমরা আরও সিরিয়াসলি চিন্তা করছি, এবং সেই জন্যে আপনি জানেন যে আমাদের একাডেমির যিনি কোচ ছিলেন এলিট একাডেমির, তাকে এখন আগামী বছরের জন্যে টোটালি আপনার উইমেন ফুটবলের জন্য দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে জিনিস আছে, যেমন আমি সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের চট্টগ্রাম স্টেডিয়াম একটা আমরা ফুটবল ফেডারেশন বোধহয় প্রথম একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম পেল। তো আমরা শুরুতেই যে মাঠের কথা বলে আসছিলাম, স্টেডিয়ামটাকে কেন্দ্র করে অন্তত ওই অঞ্চলে ফুটবলটা অনেক প্রাণবন্ত হবে বলে আমি আশা করি। এটা একটা বড় পাওয়া। এখন আমাদের দায়িত্ব হলো এটাকে যতটা বেটার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি। আর একটা জিনিস আমরা 25-এ যেটা করব সেটা হলো একাডেমিগুলোর দিকে আমরা নজর দিব, এবং বাংলাদেশে যে জেলা ভিত্তিক যেন অন্তত একটা ফুটবল একাডেমি আমরা গড়ে তুলতে পারি। আর একটা ইচ্ছা আমাদের আছে, সেটা হলো যে আলটিমেটলি প্রত্যেকটা জেলায় একটা ডিএফের জন্য একটা নিজস্ব ফুটবল মাঠ থাকে, এবং সেটা হয়তো 25-এ পুরো সম্ভবপর হবে না, কিন্তু 25-এর ভেতরে আমরা যেন 8টা ডিভিশনে যেন 8টা ফুটবল মাঠ, ডিভিশনাল ফুটবল অ্যাসোসিয়েশন যেন পেতে পারে, এই ধরনের একটা কিছু পরিকল্পনা নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি। আপনি অনেকগুলোই বিষয়ে বললেন, তবে এখানে আমি একটু প্রথম যে বিষয় সেটাই যেতে যাচ্ছিলাম। ডেভেলপমেন্ট হেড অফ ডেভেলপমেন্ট হিসেবে যুক্ত হয়েছেন গোলাম রব্বানী ছোটন। তিনি নারী ফুটবল দলে দীর্ঘদিন কাজ করেছেন হেড কোচ হিসেবে, এবং নারী দলের যে প্রথম সাফজয়ী কোচ তিনি 17 মাস পরে তিনি ব্যাক করেছেন ডেভেলপমেন্টের হেড হিসেবে। তিনি তো নারী ফুটবলের সাথে জড়িত ছিলেন, যদিও বা তার আগে পুরুষ ফুটবলেও কাজ করেছেন ক্লাবগুলোতে। প্ল্যানিংটা কি আসলে
তাকে ফিরিয়ে আনাটা মানে কি চিন্তা করে, মানে ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দেওয়াটা কাজ করেছেন নারী দলের কোচ হিসেবে, প্ল্যানটা কি? আসলে যেটা হয়েছে যে আমরা যখন দেখলাম যে আমরা ডেভেলপমেন্টে জোর দিতে হবে, অর্থাৎ আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15, তো ওই সময় মনে হলো যে হেড কোচ হিসাবে তার সাথে আরও সহকারী থাকবেন, কিন্তু যিনি প্রধান হবেন, যিনি ছিলেন একাডেমির কোচ, তাকে তো নারী ফুটবলে পিটার বাটলারকে দেয়া হলো এবং সে ওখানে কমফোর্ট ফিল করছে। তো তখন আমরা দেখলাম যে দেয়ার শুড বি এমন একজনকে হতে হবে যিনি এই এজ গ্রুপ ডেভেলপমেন্টে যার একটা সফল অভিজ্ঞতা আছে। তো আপনার ছোটন হলো 2008 সাল থেকে নারী ফুটবল নিয়ে কাজ করছে। 22 সালে তাদের প্রচেষ্টা প্রথম সাফল্যের মুখ দেখে, বড় সাফল্যের, যখন তারা প্রথম সাব চ্যাম্পিয়ন হলো। তো তখন মনে হলো সে যদি এজ গ্রুপ নারী ফুটবল নিয়ে কাজ করে, তাহলে সে ছেলেদের ক্ষেত্রেও তার এজ গ্রুপ নিয়ে কাজ করার তার একটা অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারি। তো তখন আমরা তার সাথে কথা বলি, ওর ভিতরে কিছু মান অভিমান কষ্ট ছিল, তো আমরা কথাবার্তা বলে বোঝানোর পরে তো তারপরে ইট ওয়াজ এ ভেরি পজিটিভ আউটকাম, এবং এখন এই জন্য আমরা তাকে এজ গ্রুপ ডেভেলপমেন্টের জন্য তাকে নিয়োজিত করতে চাই। অবশ্যই আমরা গোলাম রব্বানী ছোটনের ব্যাপারে আরও কথা বলবো। আমরা চেষ্টা করছি গোলাম রব্বানী ছোটনকে আমাদের স্টুডিওতে কানেক্ট করার জন্য। অনলাইনে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম হামজা চৌধুরীর যে ইনক্লুশন, সেটা নিয়ে আহমেদ শায়েক অনেক কথা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হয়তো বা বাফুফে নির্বাচনের পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে হামজা চৌধুরীকে নিয়ে, এবং তিনি আসছেন কি আসছেন না সেটা নিয়ে অনেক কথা হয়েছে। হামজা চৌধুরীর ইনক্লুশনটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশের জন্য কত বড় উপহার এটা নতুন বছরে? ধন্যবাদ। হামজা চৌধুরীর ইনক্লুশনটা আসলে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমি বলবো যে সবচেয়ে বড় একটা পাওয়া, কারণ এইরকম লেভেলের একটা প্লেয়ার যে বাংলাদেশের হয়ে খেলবে, এই চিন্তা করাটাও অনেকটা স্বপ্নের মতন। এবং যে জিনিসটা হলো যে তার আসার মাধ্যমে তাকে দেখে অনেকে যারা দ্বিধাদ্বন্দ্বে ছিল তারাও এখন একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসবে যে আচ্ছা ঠিক আছে, হামজা যদি আসে তাহলে তার সাথে খেলারও একটা যেরকম সুযোগ পাওয়া যাবে, প্লাস তার কারণে যে ফ্যাসিলিটিসগুলো এগুলো আর কি আসলে বাড়া শুরু করবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আমাদের ন্যাশনাল প্লেয়ারদের কথা যারা অলরেডি আছে তাদের কথা চিন্তা করেন, তাদের জন্য এটা একটা বিশাল এক্সপিরিয়েন্স হবে যে একবার টপ লেভেলের প্লেয়াররা আসলে কিভাবে খেলে, তাদের চিন্তাধারা কীরকম, তাদের চলাফেরা কীরকম, এইগুলা আমাদের দেশের যে প্লেয়ারগুলা তাদের মধ্যে একটা প্রফেশনালিজম নিয়ে আসবে। এবং নট অনলি দ্যাট, আপনার যদি যারা ইয়াংস্টার আছে তারা যখন দেখবে, এত কাছ থেকে যখন দেখতে পারবে যে একটা টপ লেভেলের প্লেয়ার কীভাবে চলাফেরা করে এবং কাজ করে, তাদের মধ্যেও জিনিসটার একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে, যেটা কিনা ইন এ ওয়ে আপনি হয়তো এখন হয়তো এটা কোনো ফলাফল দেখতে হবে না, কিন্তু ডাউন দ্য লাইন 10 or 15 ইয়ার্স পর দেখবেন যে প্লেয়াররা অনেক ডিফারেন্টভাবে অ্যাক্ট করছে, যারা কিনা এখন যারা অ্যাক্ট করছে তাদের থেকে ডিফারেন্টভাবে অ্যাক্ট করবে। সো ইটস এ ভেরি পজিটিভ সাইড গোয়িং ফরওয়ার্ড। আমরা জামাল ভুঁইয়াকে দেখেছি ইনক্লুড হতে, এবং তারিক কাজী, তার বাংলাদেশের আসা খেলা, এটা অনেকটা আপনাকেই ডিল করতে হয়েছে, পেপার ওয়ার্ক ম্যাক্সিমাম আপনাকেই করতে হয়েছে। আমরা জামাল ভুঁইয়া, তারিক কাজীর কেসটা দেখেছি। হামজা চৌধুরীর কেসটা কি আসলে উনি অনূর্ধ্ব 21 পর্যায়ে খেলেছেন ইংল্যান্ডের হয়ে, এইটার কারণে কি ব্যাপারটা আটকে ছিল, নাকি ভেতরে আরও কিছু কারণ আছে? কারণ এই ক্লজগুলি আপনি ভালো করে জানেন, এএফসি কিংবা ফিফার রুলসগুলো জানেন, যদি একটু শেয়ার করতেন যে আসলে প্রবলেমটা কোথায় ছিল যে আমাদের এত দেরি হলো। আচ্ছা, যে জিনিসটা যে হামজার ক্ষেত্রে, হামজা ইংল্যান্ড আন্ডার 21 যে টিম ছিল সেই টিমে আর কি 3টার মতন ম্যাচ খেলে ফেলেছিল। তো যার কারণে যেটা হয় যে হামজার ইন এ ওয়ে রিলেটিভলি ইজি আপনার অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করা ছিল, কারণ তার মা হচ্ছে বাংলাদেশি ছিল, তো যার কারণে একটা ব্লাড রিলেটিভ বাংলাদেশে ছিল। তো ব্লাড রিলেটিভ থাকলে তখন ফিফার ক্লজটা অনেক সহজ হয়ে যায় অ্যাসোসিয়েশন চেঞ্জ করার ক্ষেত্রে, কিন্তু ওর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই আন্ডার 21-এরটা। তো যার কারণে এখন যে কোনো ফুটবল প্লেয়ার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তার ক্যারিয়ারে সামহাও অর দি আদার ক্লজের থ্রুতে একবার হলেও অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে পারে, এরকম রুল আছে। তো যেমনি হোক তার আসার একটা ওয়ে ছিল, কিন্তু যে জিনিসগুলো যে পেপার ওয়ার্ক এবং ফিফাকে বোঝানো এবং সবগুলা কর্মকাণ্ড শেষ করতে একটু সময় আসলে লেগেই যায়। তো তারেক কাজীর ক্ষেত্রে আমরা এটা কি এই কারণে যে হামজা চৌধুরী আসলে ওয়ার্ল্ডের যে টপ মোস্ট লিগগুলো হয়েছে সেই লিগগুলোর একটা লিগে খেলে ফেলেছেন এবং টপ লেভেলে খেলে ফেলেছেন, এই জন্যই কি পেপার ওয়ার্কটা একটু? জি, এখানে অবশ্যই আরেকটা জিনিসও দেখার ব্যাপার ছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগে আসলে একটা ক্লজ আছে যে আপনার 1 থেকে 70 র্যাঙ্কিংয়ের মধ্যে যারা, তাদেরকে একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার জন্য ওয়ার্ক পারমিট দেয় সেসব প্লেয়ারদেরকে। সো হামজা আবার যদি এখন বাংলাদেশের হয়ে খেলে তার কিন্তু র্যাঙ্কিংটা 70-এর পাশে চলে যাচ্ছে।
তো এইসব ক্লজগুলো হামজার সাইড থেকেও একটু দেখার ব্যাপার ছিল। তারপর তার যে কাগজপত্রগুলো ছিল এগুলো ইংলিশ এফএ থেকে ক্লিয়ারেন্সের ব্যাপারও ছিল। তো সব কিছু মিলে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা প্লেয়ার যখন পুরোপুরি তার ন্যাশনালিটি চেঞ্জ করছে এখানে অনেক কিছু ফিফাকে আসলে দেখতে হয়, কারণ এটা লিগাল ম্যাটার্স। তো যার কারণে আমি বলবো যে একটু সময় লেগেছে, বাট দিন শেষে হয়ে গেছে, সামনে সে খেলবে, এর থেকে আর বেটার কি থাকতে পারে। অবশ্যই জনাব নাসের শাহরিয়ার জাহিদি, হামজার ইনক্লুশন নিয়ে কথা বলছিলাম, হামজা আসছেন, এটা আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে কী কী ধরনের চেঞ্জেস আনতে পারে? এরকম একজন টপ মোস্ট লেভেলে খেলা ফুটবলার যদি আসেন বাংলাদেশে, মানে আমাদের নতুন প্রজন্ম তারা নিশ্চয়ই আকৃষ্ট হবেন, নাকি এখানে আরেকটা ভয়ও আছে যে অনেকে নিরুৎসাহিত হতে পারেন যে না সবাই যদি বিদেশি মানে প্রবাসীই নিয়ে আসি তাহলে আমাদের দেশীয় যারা আছে তারা তাদের ডেভেলপমেন্টের স্পেসটা কোথায় থাকবে, এরকম কোনো সংখ্যা কি আছে কিনা? আমার মনে হয় কোনো সংখ্যা নাই। জি, আপনি যদি ডেভেলপমেন্ট সাইড বলেন, হামজার মতন একটা প্লেয়ার যদি বাংলাদেশে টিমে খেলে একটা ফুটবলার, আমার তো মনে হয় এটার একটা ইন্সপাইরেশন দিক আছে আর একটা ইমেজেরও দিক আছে। আমরা দুই দিক থেকে লাভবান হতে পারি। একটা অফকোর্স বাংলাদেশ ন্যাশনাল টিম স্ট্রেনথেন্ড হবে এবং ভাবমূর্তিও বাড়বে। আর যারা আমার ইয়াং ফুটবলার, যারা স্টুডেন্টস, এদের কাছে হি কুড বি এ রোল মডেল। ধরেন হামজা ফর এক্সাম্পল যদি আমার যশোর ফুটবল একাডেমির স্টুডেন্টদের মাঝে যদি একটা দিন সে কাটায়, আমার তো মনে হয় এটা তাদের জন্য একটা সাংঘাতিক ইন্সপিরেশন হবে। তা আমি মনে করি হামজা শুধু এখানে ইনভলভ হবেন শুধু আমাদের ন্যাশনাল টিমে খেলার জন্যই নয়, ভবিষ্যতের ন্যাশনাল টিমগুলোকে গড়ে তোলার ক্ষেত্রেও তার এই ইনভলভমেন্টটা একটা উল্লেখযোগ্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি সেই হিসাবে আমি দুই দিকে তাকে আমি স্বাগত জানাচ্ছি। এই ব্যাপারে এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনে কী ধরনের আলোচনা হয়েছে? কোনো ধরনের মানে যেমন আমাদের জামাল ভাইয়া যখন এসেছিলেন তিনিও কিন্তু কাইন্ড অফ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করেছেন, অনেক দেশে তিনি কমেন্ট্রি করেছেন, অনেক দেশে গিয়েছেন। তো মানে হামজার ব্যাপারে এরকম কোনো প্ল্যানিং করা হচ্ছে কিনা? আসলে দেখেন, আমাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটিতে আমাদের সভাপতি জনাব তাবিত আওয়াল এবং আমাদের সকলেরই একটা প্ল্যান হলো যে বাফুফের এই বর্তমান নির্বাহী কমিটি শুধু ঢাকা কেন্দ্রিক নয়, শুধু ন্যাশনাল টিম বা প্রিমিয়ার লিগ এগুলো নয়, আমাদের অন্যতম ফোকাস থাকবে পেরিফেরাল ফুটবলের দিকে, জেলা এবং অন্তত জেলা পর্যায়ের ফুটবলের দিকে। তো তারই একটা অংশ হিসাবে এই ধরনের যারা আমাদেরকে স্টার ফুটবলার আসবেন, আমরা তাদেরকে নিয়েও জেলা লেভেলে আমরা ফুটবলকে ইন্সপাইরেশনাল একটা মডেল হিসেবে কাজে লাগাতে চাই। মেবি জেলার ফুটবলার এখানে আসতে পারেন, আমরা তাকেও জেলার দুটো একটা বড় অনুষ্ঠানে দাওয়াত করতে পারি, তাদেরকে নিয়ে যেতে পারি। তো আমার মনে হয় এইভাবে আমরা পেরিফেরাল ফুটবলকেও সারা দেশে একটা হামজা বা আরও যদি আমাদের প্লেয়ার আসেন, যেটা সাহেব বলছিলেন, তাদেরকে আমরা এইভাবে ইন্সপাইরেশনাল একটা এলিমেন্ট হিসেবে কাজে লাগাতে পারি। অবশ্যই আহমেদ সাহেব, হামজার ব্যাপারে কথা হচ্ছে, হামজা আসলে যেই পরিবেশে বড় হয়েছেন কিংবা যেই পরিবেশে খেলে এসেছেন আমরা সবাই একমত হতে পারি, বাংলাদেশে এখন ওই পরিবেশ নেই এবং ওই পরিবেশটা আমাদেরকে যদি হামজাকে দিতে হয় অনেক সময় লেগে যাবে। তারপরে এখন যদি বলতেন যে এখন আমরা যদি হামজাকে ওই হোমের ঘরের মতো ফিলিংসটা দিতে যাই তাহলে কি কি করা উচিত হবে ফুটবল ফেডারেশনের, অ্যাটলিস্ট ন্যাশনাল টিম কেন্দ্রিক আমাদের ফ্যাসিলিটিসগুলো কী কী হওয়া উচিত, যদি কোনো পরামর্শ থেকে থাকে? হামজার মতন প্লেয়ার মানে ইংলিশ প্রিমিয়ার লিগে যারা খেলে তাদের যে স্ট্যান্ডার্ডটা যদি মেনটেন করতে হয় তাহলে এখন সবার আগে আমাদের যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মেডিকেল পার্টটা। কারণ এরকম প্লেয়ারদের তারা শুধুমাত্র ফিফা উইন্ডো যেইটুকু টাইমটা আছে সেইটুকু সময়ের জন্যই আর কি ক্লাবগুলো ছাড়ে, বেশি সময়ের জন্য তাদেরকে ছাড়বে না। এবং তাদের একটা খেলা থেকে আরেকটা খেলার মধ্যে ডিফারেন্সটা এত কম হয়, তাদের রিকভারি সেশনটা অনেক স্ট্রং হতে হয়। তো সেটার জন্য আপনাকে প্রপার ফিজিক্যাল ট্রেনার থাকতে হবে, ফিজিও থাকতে হবে, মেডিকেল টিম থাকতে হবে, মাসাজ ম্যানও থাকতে হবে। তো এই সব জিনিসগুলো আমাদের যেটা করতে হবে যে বিএফএফের পার্ট থেকে এখন আমাদেরকে একটা খুব প্রফেশনাল স্টাইলে চলতে হবে। তার কারণ হচ্ছে যে হামজা এসে সেও অবশ্যই সে জানে যে কারণ সে একটা এরকম 185 র্যাঙ্কিংয়ের দেশে আসছে, সেও তার জায়গা থেকে কম্প্রোমাইজিং থাকবে, কিন্তু আমাদেরকে ওই ইনিশিয়েটিভটা দেখাতে হবে যে হ্যাঁ আমরা তার জন্য তাকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা রেডি আছি। তো এখন আমাদের যে মেডিকেল টিমটা বা যে ট্রিটমেন্ট রুমটা এই জিনিসগুলোকে অনেক স্ট্রং করতে হবে যাতে এক ম্যাচ থেকে আরেক ম্যাচে খেলতে গিয়ে যাতে তার মধ্যে কোনো অস্বস্তি ক্রিয়েট না হয়। তো এই জিনিসটা আমাদের এখন খুব ইম্পর্ট্যান্টলি দেখতে হবে। আর একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে যে রিসেন্টলি অস্ট্রেলিয়া টিম এসে বাংলাদেশে খেলে গেছে, তো অস্ট্রেলিয়া টিমের ম্যাচ হওয়ার 2 মাস আগের থেকে তাদের সিকিউরিটি টিম এসেছিল
তারা সিকিউরিটি প্রোটোকল ফার্স্টে দেখে গেছে। তারপর ম্যাচের সময় একটা সিকিউরিটি লোক ছিল, সে যেখানে ইনস্ট্রাকশন দিচ্ছিল প্লেয়াররা সেখানে যাচ্ছিল, কারণ এইসব লেভেলের প্লেয়ারদের সিকিউরিটি ব্যাপারগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সো হামজা যখন এখন ওই লেভেল থেকে আসছে, আমাদের সিকিউরিটিটা অনেক বেশি মেনটেন করতে হবে। এখন চারপাশ থেকে মানুষ যদি ঝাঁপায় পড়ে হামজার উপরে, তার জন্য এই জিনিসটা একটা খারাপ এবং অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট হতে পারে। তো এর জন্য বিএফএফকে যেটা করতে হবে, তাদেরকেও সিকিউরিটি প্রোটোকলটা দেখতে হবে যে কীভাবে সে কোথায় থাকবে, তার যাতে একটা প্রপার প্রাইভেসি থাকে, সারাক্ষণ যাতে মানুষজন তাকে ডিস্টার্ব না করে। তো এইসব জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি ওই লেভেলের প্লেয়ারকে হ্যান্ডেল করতে চান। আর ইন টার্মস অফ যদি আমি ডেভেলপমেন্টের কথায় আসি, সো অবভিয়াসলি বংশোদ্ভূত প্লেয়ার বা ন্যাচারালাইজ করা প্লেয়ার, এইসব প্লেয়ারদেরকে নেওয়া দিস ইজ লাইক শর্টকাট টু সাকসেস। মানে আপনি নেবেন, ওরা 5 বছর খেলবে, 5 বছর খেলার পরে কিন্তু ওরা কিন্তু ওদের ক্যারিয়ারটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে। বাট কোনো শর্টকাট টু সাকসেস ইজ সাস্টেনেবল সাকসেস না। এই সাস্টেনেবল সাকসেস করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যেটা জাহিদি সাহেব বলছিলেন, যে ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে হবে, আপনাকে একাডেমি করতে হবে, পেরিফেরাল যেতে হবে, আপনাকে বিভিন্ন জেলা একাডেমি করতে হবে। তার কারণটা হচ্ছে আমরা 5 বছর পর্যন্ত এদের সার্ভিস পাবো, কিন্তু এরপরে কি? এখন এই একাডেমিগুলো যখন এদেরকে দেখে ইন্সপায়ার হবে, খেলা শুরু করবে, 10 বছর পরে আপনার 100টা প্লেয়ার রেডি থাকবে খেলার জন্য। সো এইভাবে করে জিনিসটা রোল অন করতে হবে। অবশ্যই আমরা হামজা চৌধুরীর ব্যাপারে কথা বলছিলাম, একই সাথে ডেভেলপমেন্ট প্রসঙ্গটাও চলে আসছে বারবার। আমরা একটা বিরতি নিতে হচ্ছে এবং বিরতি থেকে ফেরার পর আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন হেড অফ ডেভেলপমেন্ট জনাব গোলাম রব্বানী ছোটন। আমরা তাকেও যুক্ত করার চেষ্টা করবো অনলাইনে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে, হামজা চৌধুরী নিয়ে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এবং একই সাথে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিস্টার নাসের শাহরিয়ার জাহিদি, এবং একই সাথে আছেন বসুন্ধরা কিংসের মিডিয়া অ্যান্ড মার্কেটিং ম্যানেজার জনাব আহমেদ শায়েক। আমরা কথা বলছিলাম হামজা চৌধুরীর ব্যাপারটা নিয়ে। একটু ডেভেলপমেন্টে ফিরতে চাই আমি। জনাব নাসের শাহরিয়ার জাহিদি, আপনি বলছিলেন যে বিএফএফ এলিট একাডেমিটাকে নতুন করে সাজানো হবে। আমরা দেখেছি কমলাপুরে একটা স্থাপনার মাধ্যমে, একটা সরকারি, ওইটা তো ক্রীড়া পরিষদেরই দেওয়া একটা জায়গা, ওইখানে ক্যাম্পটা বহুদিন ধরে চলছে, কখনো প্লেয়ার থাকছে না। লাস্ট পিটার বাটলার এসলেন, তাকে এখন আবার নেওয়া হচ্ছে মেয়েদের টিমে। একটু জানতে চাচ্ছিলাম যে ডেভেলপমেন্ট কার্যক্রম কি আবারও এলিট একাডেমি কেন্দ্রিকই হবে, নাকি আরেকটু বড় পরিসরে চিন্তা ভাবনা করছেন? এলিট একাডেমি ফেডারেশনের পরিচালিত একটা একাডেমি। ইট শুড বি ট্রিট, এটাকে এমনভাবে দেখতে হবে যেন আর 10টা একাডেমি জেলা লেভেলে যেটা আছে, ফেডারেশনের দৃষ্টিভঙ্গিতে তাদেরকে সমভাবে দেখা উচিত। কারণ ফেডারেশনের দায়িত্ব শুধু এলিট একাডেমি ডেভেলপ করে না, ফেডারেশনের দায়িত্বের ভেতরে সারা বাংলাদেশে যত ফুটবল একাডেমি আছে তাদেরকে যতদূর সম্ভব সহযোগিতা করা এটা ফেডারেশনের দায়িত্ব। আর এলিট একাডেমিটা ফেডারেশন নিজস্ব একটা, আপনি বলতে পারেন একটা মিনিয়েচার ল্যাব মতন। এটা তারা নিজেরা একটা পরিচালনা করছে, যাতে আরেকটু লাইক বিকেএসপি সরকারের মালিকানাধীন একটা শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে তারা ডেভেলপ করে তুলে আনছে। তেমনি এলিট একাডেমিটা হলো ফুটবল ফেডারেশনের সরাসরি সুপারভিশনে, সরাসরি পেট্রোনেজে ইয়াং ফুটবলারদেরকে ডেভেলপ করে ন্যাশনাল লেভেলে বা জাতীয় লেভেলে নিয়ে যাওয়া বা টুর্নামেন্ট লেভেলে। তো সুতরাং এটা শুধু এলিট একাডেমি কেন্দ্রিক হলে তো ডেভেলপমেন্ট হবে না। এলিট একাডেমি একটা মেজর কম্পোনেন্ট হবে, বাট আমাদের ডেভেলপমেন্ট উপাদান তো সারা দেশে ছড়িয়ে আছে, সেখানে আমাদের নজর দিতে হবে। আর একটা কথা, একটু আগে শায়েক যেমন বলছিল যে হামজার আশা নিয়ে, যে তাকে মেডিকেল সাপোর্ট, একটা ম্যাচ টু ম্যাচ যে ব্রেকটা, সেখানে তার ওয়েলবিং দেখতে হবে। এটা খুব ভালো কথা বলেছে, এবং এটা শুধু হামজার জন্য না, এটা আমাদের পুরো ন্যাশনাল টিমের সকলের যেন একটা ব্যবস্থা থাকে, সেটা করতে হবে। বরং হামজা এলে তার রিকোয়ারমেন্ট ঠিক করতে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য আর কি করতে হবে। অবশ্যই আপনি, সুতরাং এইটা সকলকে অ্যাটেনশনটা দিতে হবে। শুধু আই হোপ দ্যাট ফেডারেশন এটা সক্ষমভাবে করতে পারে। অবশ্যই, এবং আমি মনে করি যে আপনার মাধ্যমে ফেডারেশন একটা বার্তাও পাবে এই ব্যাপারে, যেহেতু আপনি একটা এই পয়েন্টটা পেলেন। আমরা একটু চলে যেতে চাচ্ছিলাম, আমাদের সাথে যুক্ত হয়েছেন গোলাম রব্বানী ছোটন, সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে, স্ক্রিনে যুক্ত হয়েছেন। গোলাম রব্বানী ছোটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো,
হ্যালো। জি, গোলাম রব্বানী ছোটন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। ছোটন ভাই শুনতে পাচ্ছেন নাকি? জি, ভালো আছে। আপনি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটন ভাই, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরলেন। একটু জানতে চাচ্ছিলাম যে আপনার পরিকল্পনাটা কি? বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরলেন, নতুন একটা দায়িত্বে ফিরেছেন, কি পরিকল্পনা একটু জানতে চাচ্ছিলাম। আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি, আমরা আবারও চেষ্টা করব তাকে যুক্ত করার। হ্যাঁ ছোটন ভাই, হ্যাঁ জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরলেন 17 মাস পর নতুন দায়িত্বে। আপনার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদি ভাই আমাদের সাথেই আছেন, একটু জানাতেন আপনার পরিকল্পনা কিংবা আপনার অনুভূতিটা ফুটবল ফেডারেশনে ফেরার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল জি, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব নাসের শাহরিয়ার জাহিদি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। জি, তো আমি আসছি। একটু আগে আপনার স্যার বলতেছিলেন যে আমাদের ডেভেলপমেন্ট কমিটির এলিট একাডেমি, এখানে আমাদের প্রায়োরিটি থাকবে যে তারা বাংলাদেশ থেকে ট্যালেন্ট নিয়ে এসে পরিচর্যা করে তাদের যে দক্ষতা এবং তাদের যে লক্ষ্য সেটাকে আপনার ঘষামাজা করে যে আমরা হলো বাংলাদেশের ফুটবলে ক্লাব লেভেলে এবং ন্যাশনাল লেভেলে ভালো প্লেয়ার যেন দিতে পারি, এটাই হলো আমাদের লক্ষ্য থাকবে। যে আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুক্ত হয়েছেন ডেভেলপমেন্টে, এর আগে নারী দলের হয়ে কাজ করেছেন, সেখানে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট প্রসেসের সাথেই যা কাজ করতে হয়েছিল, কারণ এই মেয়েদেরকে একেবারে জাতীয় পর্যায়ে তুলে আনা পর্যন্ত আপনার অনেক অবদান রয়েছে। তারপরও এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা আপনার জন্য নতুন হবে কিনা, একটা চ্যালেঞ্জিং একটা রোল হবে কিনা বিএফএফ এলিট একাডেমিটা, কারণ এটাকে নতুন করে সাজাতে হচ্ছে আপনাকে। আপনি জানেন যে আমি 2006 যখন বাফুফেতে জয়েন করি তখন কিন্তু আমরা সারা বাংলাদেশে গ্রাসরুট লেভেলেই আপনার বিভিন্ন জেলায় যে আমরা তৃণমূল পর্যায়ে আমরা কাজ করেছি। 2008 থেকে আমি মেন্স ন্যাশনাল টিমের সাথে সহকারী হিসেবে কাজ করেছি। 2009 থেকে আমি 23 সাল পর্যন্ত আমি মেয়েদের ন্যাশনাল টিম বিভিন্ন বয়স ভিত্তিক থেকে এবং সিনিয়র ন্যাশনাল টিমে কাজ করেছি। তো আমার যে অভিজ্ঞতাটা এখন জাহিদি স্যার আমাকে যে সুযোগটা করে দিয়েছে, তো আমার এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আপনার আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে আপনার ছেলেরা আপনার আশা নিয়ে আসে, সেই আশাটা পূরণ করার জন্যই এবং তাদের আশা বাস্তবায়ন করার জন্য আমরা এবং হলো আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে এবং ক্লাব লেভেলে আমরা যেন ভালো প্লেয়ার আপনার সরবরাহ করতে পারি, এটাই হলো আমাদের মূল ফোকাস থাকবে। অবশ্যই ছোটন ভাই, আমরা আপনার সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই ব্যস্ততার মাঝে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ছোটন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমি জাহিদি ভাইয়ের কাছে যাব, একটু শায়েক ভাইয়ের কাছে যেতে যাচ্ছিলাম যে যখন ফুটবলের জন্য অনেক কিছু করাই মানুষগুলো যখন আমরা ব্যাক করে দেখতে ভালো লাগে যে না, মানে যারা ফুটবলের জন্য কাজ করছেন, দেশের ফুটবলের জন্য, তারা অ্যাটলিস্ট আরেকবার সম্মানিত হচ্ছেন কিংবা আবারও তারা সেই সম্মানিত হওয়ার সুযোগটা পাচ্ছেন, তাই নয় কি? অবশ্যই, কারণ আপনি যদি ডেভেলপমেন্ট কনসিডার করেন বাংলাদেশের ফুটবলে, ছোটন ভাই হচ্ছে এমন একজন মানুষ যিনি কিনা মেয়েগুলাকে ওই পর্যায় থেকে তুলে নিয়ে এসে তাদেরকে পরিচর্যা করে খেলিয়ে বুঝিয়ে সাফ জিতিয়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত যদি আপনি ট্রফি ক্যাবিনেট চিন্তা করেন বা সাকসেস চিন্তা করেন, আমাদের টপ মোস্ট সাকসেস কিন্তু এখন পর্যন্ত সাফ জয়। অবশ্যই। এবং সাফ জয় যেটা ছেলেদেরটা, সেটা আই থিঙ্ক জর্জ কোটান ওয়াজ দ্য কোচ। আমি ঠিক এখন মনে নেই, জর্জ কোটানই সম্ভবত কোচ ছিল। তো উনি হচ্ছে বাংলাদেশি একজন যে কিনা সাফ জিতিয়েছে, সেটা ন্যাশনাল মেন্স হোক ওমেন্স হোক হোয়াট এভার ইট ইজ, ওই পর্যায় থেকে তুলে নিয়ে এসে মেয়েগুলোকে সাফ জিতিয়েছে। তো আপনি যদি ডেভেলপমেন্ট চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে, এর থেকে বেটার সিভি আপনি কই পাবেন, যে কিনা পুরো সিস্টেমটা বুঝবে, পুরো সিচুয়েশনটা বুঝবে এবং বুঝে তাদেরকে সেভাবে করে নার্চার করে অ্যাট দি এন্ড অফ দ্য ডে সাফ জেতাবে বা ওই লেভেলে নিয়ে যাবে। তো ওই রকম ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়ার জন্য আই থিঙ্ক এর থেকে বেটার কোনো সিভি ছিলও না, আপনি যদি চিন্তা করে দেখেন। আর আই থিঙ্ক ওনার যে এক্সপিরিয়েন্স, এটা হিউজলি হেল্প করবে ডেভেলপমেন্টে। অবশ্যই। একটু জানতে চাচ্ছিলাম যে এই
গোলাম রব্বানী ছোটন, আমরা এখন ওই যে পুরুষ ফুটবল নারী ফুটবল অনেক কিছু বলি, আমরা দেখি যে মেসিদেরকে হারানো যে কোচ ওয়ার্ল্ড কাপে, তিনি ওই পুরুষ ফুটবল ছেড়ে কিন্তু নারী ফুটবলে ঢুকেছেন। আবার পিটার বাটলার পুরুষদের ফুটবল ছেড়ে তিনি নারী ফুটবলে সাফল্য পেয়েছেন, নারীদেরকে দ্বিতীয় সাফ জেতালেন। এখন তো আর এই থিওরিটা খাটে না, তাই নয় কি? অবশ্যই, কারণ এখন হচ্ছে আসলে ফুটবলটা এত বেশি টেকনিক্যাল হয়ে গেছে, এখন আসলে যারা কোচ থাকে তাদের মেইন থিঙ্কিংটাই থাকে যে দিন শেষে আমাকে কেমনে ম্যাচটাকে জিততে হবে, প্লেয়ারগুলোকে কেমনে ডেভেলপ করতে হবে, আর অ্যাট দ্য এন্ড আমার সামনে যে অবজেক্টিভটা আছে সেটাকে আমি ফুলফিল করতে পারছি কিনা। সো এখন মেয়েদের ফুটবল ছেলেদের ফুটবল ওই ডিফারেন্সটা ক্রিয়েট করার সময় এখন আর নেই। এখন এর সাথে আরও বিভিন্ন রকমের ফুটবল আসলে যুক্ত হচ্ছে। সেই তুলনায় আমি বলবো যে মেয়েদের ফুটবল এখন এত বেশি জনপ্রিয় হয়ে উঠছে যে একটা সময় গিয়ে দেখা যাবে যে হয়তো এখনও আপনি ওইভাবে করে ভারসাম্য আসছে না, কিন্তু ইন জেনারেল সামনে গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক মেয়েদের ফুটবলটা একটা বিশাল আকার ধারণ করবে। বাংলাদেশে আই থিঙ্ক সবচেয়ে বেশি ফুটবল নিয়ে আলোচনা কিন্তু মেয়েদের ফুটবলটা নিয়ে হয়, যখন আর কি তারা আর কি সাফগুলো জিতে আসে। তো এর জন্য আই থিঙ্ক এইটার এখন ডিফারেন্সটা আর নেই আগের মতো। অবশ্যই আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, আমাদেরকে আবারও হামজা চৌধুরী কিংবা প্রবাসী ফুটবলের ফিরে যেতে হবে। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে, সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম ফুটবল নিয়ে, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি জনাব নাসের শাহরিয়ার জাহিদি এবং একই সাথে বসুন্ধরা কিংসের মিডিয়া এবং মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। আপনাদের দুজনকে আমরা ফুটবল নিয়ে, আমি অনেক ফুটবল নিয়ে প্রশ্ন করলাম, একটু জাহিদি ভাইয়ের কাছে যেতে চাই। আমরা ছোটন ভাইয়ের কথাও শুনলাম, মানে এটা কি আপকামিং যে মিশনগুলো রয়েছে, কারণ এএফসি আমরা সাফের মধ্যেই বলা হয় যে সীমাবদ্ধ, আমরা নারীদের ফুটবল বলি আর পুরুষদের ফুটবল বলি, আমাদের টার্গেট অনেক সময় সাফ কেন্দ্রিক হয়। সামনের যে এএফসি টুর্নামেন্টগুলো রয়েছে এটাকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির প্ল্যানগুলো কি যদি একটু বলতেন। আসলে আমরা, আপনি জানেন যে আমাদের আন্ডার 17 সাফ আছে অক্টোবর 25, কয়েক 10 মাস 9-10 মাস পরে, আর এর পরের মাসে নভেম্বরে হলো আপনার এএফসি আন্ডার 17। আমরা একটা অ্যাম্বিশাস কিনা জানি না, বাট আমরা একটা ডিটারমিন টার্গেট নিচ্ছি যে আমরা সাব চ্যাম্পিয়নশিপকে টার্গেট করছি এবং এএফসিতে কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার। তো ছোটনের সাথে আমার যে কথা হয়েছে, আমি বলেছি যে ওই 1-1.5 মাসের ক্যাম্প না, আমরা বিসিএল চ্যাম্পিয়ন্স লিগে তো এলিট একাডেমি খেলবে, আমরা বিসিএলের পরে এখানে আমাদের কমলাপুরে যে জায়গাটা আছে আমার কাছে মনে হচ্ছে এটা অপর্যাপ্ত। এখানকার ফ্যাসিলিটি, এখানকার বিশেষ করে হোস্টেলটা যেখানে বাচ্চারা থাকে, সে যদি একটা কমফোর্টেবল রেস্টিং প্লেস না পায়, যে একটু আগে সাহেব বললেন যে হামজা এলে আমাদের তার মেডিকেল সাইটটা দেখতে হবে, তার ফিজিওথেরাপিটা দেখতে হবে, এটা তো সব প্লেয়ারের জন্যই প্রযোজ্য। তাহলে আমরা কেন সবার জন্য এটা আমরা করব না? রিসোর্সের কথা যদি আপনি বলেন, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি সবসময় ফেডারেশনটাকে আমার টাকা দেবে কেন, আমি এটা আশা করব। আমি লোকাল রিসোর্সও তো মোবিলাইজ করতে পারি। আমার জেলা লেভেলে বহু ক্রীড়ামোদী ব্যবসায়ী আছেন, যদি তাদের কাছে যে আমরা অ্যাপ্রোচ করি এবং যদি আমরা তাদেরকে একটা পারফরমেন্স রেজাল্ট দেখাতে পারি, তারা দিবেন। তো এই জন্য আমরা টার্গেট নিয়েছি যে অক্টোবর এবং নভেম্বরের এএফসি এবং সাফ এবং এএফসিতে আন্ডার 17 উই মাস্ট পারফর্ম ওয়েল, এবং সেজন্য আমি বলেছি বিসিএলের পরে মার্চের থেকে নভেম্বর পর্যন্ত এদেরকে আমি, ঢাকায় এরকম জায়গা হচ্ছে না, আমি যশোর সংশ্লিষ্ট ফুটবল একাডেমিতে নতুন যে হোস্টেল আমরা করেছি, ওখানে 240টা ছেলে কমফোর্টেবলি থাকতে পারে, খুব সুন্দর ব্যবস্থা আছে ওখানে। ওইখানে আমরা এই পুরো টিমটা রেখে দিব। এই 6 মাস তারা ওখানে থাকবে, 6-7 মাস একদম রিগোরাস প্র্যাকটিস করবে, কোচিং হবে। ছোটন হ্যাজ অলসো টেকেন দ্য চ্যালেঞ্জ। আমি তাকে ইন্সপায়ার করেছি যে আপনি মেয়েদেরকে যেমন 22 সালে আপনি চ্যাম্পিয়ন করেছিলেন, এবার অল আউট সাপোর্ট আপনি পাবেন, হোয়াট এভার ইউ নিড ফেডারেশন দেবে, ফিফা দেবে, লোকালি আমরা মোবিলাইজ করব। বাট আই উড লাইক টু সি দ্য, এবং আপনারা দোয়া করবেন আমরা যেন এই প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। অবশ্যই এটা এটা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু হবে যদি ছেলেদের বয়স ভিত্তিক ফুটবলেও আমরা সেই সাফল্য পাই। আহমেদ শায়েক, আমি একটু হামজা চৌধুরীর প্রসঙ্গে আসতে চাই। হামজা চৌধুরী যখন জাতীয় দলের জন্য হ্যাঁ করলেন, তখন হঠাৎ করে একটা জোয়ার এলো, সব সমর্থকরাই সবাই স্বপ্ন দেখছেন, যত প্রবাসী ফুটবলার আছে এতদিন ধরে যাদের নাম ঘোরাফেরা করছিল, অমুককেও দলে চাই, তমুককেও দলে চাই, কিংবা তাদের সোশ্যাল মিডিয়ায় যে তাদেরকে নক করাটা, এরকম অনেক হয়েছে। তো এইখানে এরপরে আর কে কে আসতে পারে? আমি শামির সুমের নাম যদি বলতে পারি,
এটা হতে পারে। আবার কুইন অ্যান্ড কামান সুলিভান তারা দুইজন একটু টাফ হবে, তার যে বাকি দুই ভাই আছে এটা একটু পসিবল হতে পারে। মানে আর কে কে আসতে পারে যদি একটু বলতেন, সম্ভাবনা কার কার আছে? আর আসলে হামজার পরে এরপরে যে কে আসবে এই জিনিসটা বলাটা অনেক ভেগ একটা অ্যান্সার হবে। তার কারণটা হচ্ছে এখানে হচ্ছে যে প্লেয়াররা আসলে কোন লেভেলে খেলছে এটা আপনাকে দেখতে হবে। আপনি পুরো ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন রকমের বাংলাদেশি বংশোদ্ভূত ছড়িয়ে আছে। এখন আপনি যে কিনা বলে লাথি দিচ্ছে তাকে যদি তার ভিডিও দেখে তাকে যদি মনে করেন সে ন্যাশনাল টিমে খেলার জন্য উপযুক্ত, তাহলে কিন্তু না। বসুন্ধরা কিংসে গত 5 বছরে এরকম বহুত বংশোদ্ভূত ছেলেরা কিন্তু এসে ট্রায়াল দিয়েছে এবং অনেকে আছে যে সেই রকম এরকম এনভায়রনমেন্ট এবং এইরকম জায়গায় এসে তারা ওরকমভাবে কোপ আপও করতে পারেনি এবং ফেরতও চলে গেছে। তো তারা এখানে কোপ আপ করারও একটা ব্যাপার আছে। এখন আমরা যদি দুই একটা নামের কথায় যাই, অবভিয়াসলি শামিদ সোমের ব্যাপারটা আছে, কিন্তু আমি হোয়াট আই থিঙ্ক যে শামিদ সোম এখন ইন্টারেস্টেড না। কানাডা দলের সাথে সে কানাডা দলের ন্যাশনাল টিমে আই থিঙ্ক 2-3টা ম্যাচ খেলে ফেলেছে, নট ইভেন আন্ডার এজ। তো সেখানে আই থিঙ্ক তারা খুব একটা বেশি ইচ্ছা নেই। আর যে সুলিভান ব্রাদার্সের কথা হচ্ছে তাদের বয়স এখনও কম। যেসব প্লেয়াররা টপ লেভেলে খেলছে এবং বয়স 19-20, তারা কখনোই এখন বাংলাদেশের জন্য ট্রাই করবে না। এটা আপনাকে রিয়েলিটি মেনে নিতে হবে। যেরকম হামজাও 20 বছর বয়সে সে কিন্তু বাংলাদেশের জন্য ট্রাই করেনি, এটা রিয়েলিটি ছিল। সে কখন আসছে, যখন সে এখন তার বয়স 26-27-এর দিকে, সে যখন দেখলো যে না তার জন্য ইংল্যান্ডে এখন চান্স পাওয়াটা অনেক হার্ড হবে, কারণ সে যে পজিশনটা খেলে ওখানে কম্পিটিশনটা বেশি। তো এই কারণে সে এখন চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা অপশান আছে, সো আমি এখন বাংলাদেশে খেলি। সো এরকমভাবেই বিভিন্ন রকমের প্লেয়ার যারা কিনা বয়স কম, তারা এখন হয়তো চিন্তা করবে না, বাট ডাউন দ্য লাইন 5 বছর পর চিন্তা করবে। সো এখনই যদি আমরা প্লেয়ারদেরকে সারাক্ষণ নক করতে থাকি, পুশ করতে থাকি যে আপনি এখনই বাংলাদেশে আসেন, মানে হয়তোবা তারা ভদ্রতার খাতিরে একেবারে বলতে পারে যে না বলতে পারবে না, তারপরেও তাদের কি মনে হয় যে এখনো প্ল্যান বি রয়েছে বাংলাদেশ? আমি বলবো এটা যে কোনো টপ লেভেলের প্লেয়ারের কাছে এটা প্ল্যান বি থাকবে। ইট ইজ ভেরি নর্মাল, কারণ তারা চাবে যে ফার্স্টে তারা যেই কান্ট্রিতে এখন আছে, যেই সুযোগ সুবিধা বা যেই ইউথ সিস্টেমের মধ্যে আছে, তারা সেই দেশকে রিপ্রেজেন্ট করতে চাবে। এটাই নর্মাল তাদের সাইড অফ থেকে। তারা তখনই চেষ্টা করবে যখন ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু কিছু প্লেয়ার আবার থাকবে যারা কিনা খুব টপ লেভেলে খেলে না, যারা কিনা মিড রেঞ্জে খেলে, তাদের জন্য আবার ফার্স্ট প্রায়োরিটি হবে বাংলাদেশ। কারণ তারা ধরেন আজকে নেদারল্যান্ডসের মিড টায়ারে কোনো প্লেয়ার খেলছে, সে তো জানে যে নেদারল্যান্ডসে আমার পক্ষে যাওয়া সম্ভব না, তখন তার জন্য ইজি ওয়ে আউট হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা। অবশ্যই। আমি মানে একেবারে সময় কম, আমি নাসের শাহরিয়ার জাহিদের কাছে একটু জানতে চাচ্ছিলাম ছোট করে, এই যে সবাই যে বলেন যে অমুককে নিয়ে আসতে হবে তমুককে নিয়ে আসতে হবে, বিদেশি লিগে খেলাটাই কি মানে জাতীয় দলে খেলার, বাংলাদেশ জাতীয় দলে খেলার সবচেয়ে বড় যোগ্যতা আপনারা মানেন কি না, মানে নাকি একটু দেখে নেওয়া উচিত? এটা সবথেকে বড় যোগ্যতা আমি বলবো না, কিন্তু আমি যেটা বলছি যে বিদেশি লিগে খেলতে পারাটা একটা ইমেজ এবং ইন্সপিরেশন এটা আনে। আমাদের কোনো প্লেয়ার যদি আজকে ইউরোপিয়ান লিগে খেলে বা সেটা একটা ইন্সপিরেশন হবে অন্যদের জন্যে এবং বাংলাদেশের নামটা আবার ছড়াবে। তা আমি এটাকে এইভাবেই দেখি। তবে আমাদের প্লেয়ার আমাদের ডেভেলপ করতে হবে, তাদের জন্য ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে, স্কাউটিং সারা দেশে করতে হবে। ভালো প্লেয়ার এখন আমরা খুঁজে পেতে আনতে পারি। তাদেরকে যদি আমরা একটা প্রোগ্রাম নিয়ে 3 বছর 5 বছর প্রোগ্রাম নিয়ে ডেভেলপ করি, আমাদের ভাবতে হবে 5 বছর পরে আমার ন্যাশনাল টিমটা এরকম হবে, কি 10 বছর পরে এরকম হবে। তা আজকে আপনি 12 বছরের একটা বাচ্চাকে নিয়ে কি 10 জন নিয়ে আপনি তাকে ডেভেলপ করেন যাতে সে 10 বছর পরে আপনার ন্যাশনাল টিমের একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারে। আমি জিনিসটাকে এভাবেই দেখি। এবং এই যে বিদেশি যারা আসছেন তাদের তো অনেকে 20 বছরের নিচে আছেন, এই যে কুইন অ্যান্ড কাভান সুলিভানের কথা বলে, তারাও কিন্তু 20 বছরের নিচে, এরকম অনেকের নামও কিন্তু আসছে। কদিন আগে একজনের কথা শুনলাম। তাদেরকে বয়স ভিত্তিক দলে অ্যাড করার কোনো পরিকল্পনা চলছে কিনা? শায়ক যে কথাটা বলল, পরিকল্পনাটা পরে, এখন তারা কতটা আগ্রহী হবেন সেটা হলো কথা। আমি কতটা সিথি বাড়িয়ে সিন্দুর নেব সেটা হলো কথা, বুঝলেন? তাদের আগ্রহটা থাকতে হবে, আমরাও তাদেরকে ওয়েলকাম করব। যেমন এই ক্ষেত্রে হামজা আগ্রহ দেখিয়েছে, উনি ওয়েলকাম করেছেন। সো দুটো ম্যাচ করবে। তারা যদি কেউ আগ্রহী হয় এবং যদি ভালো হয়, অফকোর্স আমরা তাদেরকে ওয়েলকাম করব। অবশ্যই। আহমেদ সাহেব, লাস্ট কোশ্চেন, যে শামিদ সোম যদি আসেন, দলটা কতটুকু শেপে দাঁড়াবে? শেপে তো অবশ্যই দাঁড়াবে, কারণ হচ্ছে যে আমার পার্সোনাল মতামত অনুযায়ী বাংলাদেশে মামুনুল ইসলামের পরে কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার আসে নাই। সো আমাদের যতগুলো মিডফিল্ডার আছে সবই ডিফেন্সিভ মিডফিল্ডার,
তো আমাদের বল বানানোর কেউ নাই, এই কারণে গোলের সংখ্যা আমাদের কম হয় যখন ন্যাশনাল টিমে যায়। কারণ মামুনুল যখন ছিল তখন এমিলিকে পেয়েছিল, তো দুইজনের কম্বিনেশনের কারণে অনেক গোল হতো। তা আমাদের এখন যেটা হয় যে আমরা শুধু কাউন্টার অ্যাটাকে খেলি, ডিফেন্স ডিফেন্স ডিফেন্স, যখনই কিনা বলটা পাই তখনই কাউন্টার অ্যাটাকে খেলি। কিন্তু এরকম অ্যাটাকিং মাইন্ডেড যারা কিনা বল ভিশন থাকে, বল বানাতে পারে, তারা যদি আসে তাহলে খেলাটা আরও ভালো হবে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আহমেদ সাহেব, এবং একই সাথে জনাব নাসির শাহরিয়ার জাহিদি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। জি দর্শক, আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে। হ্যাঁ, হামজা চৌধুরী আসছেন, হয়তো বা আর অনেকেই আসবেন, তবে হ্যাঁ আমাদের যারা দেশীয় তারকা আছেন তাদেরকেও তো গুরুত্ব দিতে হবে, তাদের ডেভেলপমেন্ট নিয়েও আমাদের চিন্তা করতে হবে। সেটাই কিন্তু বলছিলেন আমাদের আজকের দুই অতিথি। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।